বহুদিন বাদে অসহ্য গরমের মধ্যে আবার দেখা। আজকে স্পেশাল লোক, যার দুটো হাত একটা পা একসাথে ভেঙেছিল, এরকম চট করে পাওয়া যায় না। যাই হোক, কিন্তু আমাদের 18 আর রিসেন্সের তো অবশ্যই বিশাল কৃতিময় লোক যে অসহ্য গরমের মাঝখানে অনেকদিন বাদে মন মিতালিতে আজকে আবার দেখা, কিছু কথা, যদি কিছু না জানা থাকে সে না জানাগুলো জানার চেষ্টা করব আমাদের তন্ময় রায়ের সাথে। যে তন্ময়, হ্যাঁ বলো। সহদেব বলি, এই গরমটা কেমন এনজয় করছিস? সামনে প্রতি বছর মোটামুটি এরকমই এনজয় করি, এই বছর একটু বেশি এনজয় করছি আর কি। আচ্ছা, সেই মানে আম পোড়া শরবত তো এমনি পোড়াতে হয় আর কি আমটাকে, তো এবছর যদি কাঁচা আম কিনে নিয়ে আসা হতো পোড়াতে হতো না, এমনি রেখে দিলে পরে ওই শরবতের মতো। এটা ঠিক, যে পরিমাণ গরম পড়েছে। তন্ময়, তোর মানে প্রাথমিক শিক্ষাটা কোথায়? একদম ছোটোবেলা থেকে আমার প্রাথমিক হাতে খড়ি বল যেটা হচ্ছে, সেটা আমার বড় জেঠুর কাছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। বড় জেঠু আমাকে প্রথম বড় জেঠুর হাত ধরেই শেখা। আর তখন ছোটো পিসির বিয়ে হয়নি, ছোটো পিসি এই দুজনে, বাবা মা খুব একটা লেখাপড়ার দিকে ছোটোবেলায় কোনো বেলাতেই ইয়ে করে, মা তাও একটু খোঁজখবর নিত, বাবা খোঁজখবর নিত না। তা যখন 6 বছর বয়স স্কুলে হতে হয়, তা আমার এক দাদু আর কি, মানে আমার ঠাকুরদাদার মামাতো ভাই, তিনি ছিলেন মানে সামনে করে সীতা পাঠশালার হেড স্যার। তো এরকম বড় জেঠু গিয়ে দাদুকে বললো যেরকম, সোনাগা এরকম তো বয়স তো হচ্ছে, স্কুলে ভর্তি করতে হবে। স্কুলে ভর্তি করতে হবে না, ঠিক আছে চল যাই বলে আমাদেরকে নিয়ে ওই দাদুর কাছে নিয়ে গেলো। হেড স্যারকে আমরা সোনা দাদু বলতাম। তার ভালো নাম ছিল জিতেন্দ্রনাথ দাশগুপ্ত আর কি। সামনেগড়ে যারা সীতানাথে প্রাইমারিতে পড়েছে আমাদের বয়সী, তারা সবাই চিনবে আর কি। গিয়ে বললো জিতু বলে একটা ডাক দিল, হ্যাঁ সোনাদা কি বলতে, বয়স হয়ে গেছে, স্কুলে ভর্তি করতে হয়। আচ্ছা ঠিক আছে, কাল থেকে পাঠাই হয়ে গেলাম স্কুলে ভর্তি সীতানাথ। তখন তারপর সীতানাথ চললো, মাধ্যমিক পর্যন্ত সীতানাথেই চললো। তারপরে 11-12 নৈহাটি বয়স। মোটামুটি আমাদের যে বন্ধুদের গ্রুপটা ছিল, আমি, রাজীব, জয়ন্ত, আরও কয়েকজন ছিল আমাদের সাথে, সমীর বলে একটা ছেলে ছিল, সুজিত চক্রবর্তী বলে একজন ছিল, দেবাশিস পাল, পার্থ ভট্টাচার্য মানে বাপ্পাজি, পার্থ, কৌশিক সিদ্ধান্ত, সব মিলে আমরা গিয়ে ভর্তি হলাম নৈহাটি বয়েজ। হ্যাঁ, নিজেরাই গেছি, সাইকেল চালিয়ে গিয়ে ফর্ম নিয়ে এসেছি। তখন তো এরকমই ছিল। হ্যাঁ এরকমই আর কি। কি করতে, আবার ট্রেনে 5 টাকা 2 টাকা ভাড়া দিয়ে যাবো, কোথায় চান্স পাবো কি পাবো না সেসব কোনো ব্যাপার ছিল না। চান্স পেয়ে যাবো এটুকু। হ্যাঁ, মানে ওরকম কোনো ব্যাপার ছিল না, গেলাম স্কুলে ভর্তি হবো। হ্যাঁ গেলাম, ভর্তি হওয়ার দিনকে বাবা অফিস থেকে এলে ফর্মে একটা সই টই করে দিয়ে আবার অফিস চলে গেল। হ্যাঁ ব্যাস হয়ে গেল, বাবার কর্তব্য শেষ। হ্যাঁ, আর কলেজে তো রীতিমতো মারপিট করে। তা কলেজে ফর্ম তোলাটাই হচ্ছে, আবার আরবিসিতে যে একবার ফর্ম তুলতে পারবে সে ভর্তি হয়ে যেতে পারে, তার কোনো ফর্ম তোলাটাই ঝামেলা। আর ফর্ম তুলতে গিয়ে বিশাল বড় একটা লাইন, কী ব্যাপার। আর তার নৈহাটি বয়সে আমাদের পড়তো আমাদের সাথে ধীমান বলে একটা ছেলে, ধীমান সরকার। ধীমান দেখি কমন রুমে কয়েকজন মানে সিনিয়র ছেলের সঙ্গে বসে আছে। ধীমান একটা ফর্ম তুলে দে, তো ভর্তি হতে পারবো না, খুব মুশকিলে ফেললি, দেখি কী করতে হয়। ধীমান গেল, মিনিট 15-20 বাদে একটা ফর্ম হাতে নিয়ে এসে বললো, এই কালকে সকাল এসে ভর্তি হয়ে যাবে। ব্যাস। তো আমার কলেজে ভর্তি হওয়ার পিছনে ধীমানের খানিকটা হাত আছে। ধীমান না হলে হয়তো ফর্মই তুলতে পারতাম কিনা সন্দেহ আছে। হয়তো আবার গিয়ে সুরেন্দ্রনাথ, হয়তো পলতায় পিএন দাস, এসব জায়গায় চেষ্টা করতে হতো আর কি। এই হচ্ছে ব্যাপার। আর পড়াশুনোর মিডিওকার ছাত্র আমি। হ্যাঁ, সবাই মোটামুটি আমরা মিডিওকার ছাত্র। আর সবচেয়ে বড় কথা, প্রচুর ফাঁকিবাজ ছিল। আমি মনে করতাম যে 1-2 বার পড়লে পড়া হয়ে গেছে, ও আর পড়ার দরকার নেই। পরীক্ষার সময় গিয়ে টের পেতাম কিছুই হয়নি আর কি।
না আমাদের সময় এতটা পড়াশোনার টেনশন ছিল না, এখনকার টেনশন ছিল না, আমাদের ছেলেমেয়েদের যেরকম টেনশন হচ্ছে। এই র্যাট রেসের ব্যাপারটা ছিল না যে এরকম হতে পড়েছি, পাস করলাম, পড়লাম, পাস করলাম, এই বন্ধু। আর আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমি ঘুমোচ্ছি দুপুরবেলা, বাবা অফিস থেকে চলে এসছে, এসে স্কুলে গিয়ে রেজাল্ট টাঙিয়ে দিয়েছে, চার্ট টাঙিয়ে দিয়েছে, এসে দেখে আমাকে ধাক্কা দিয়ে তুলে বলছে কী রে তোর তো রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরিয়েছে? বলে হ্যাঁ। তুমি দেখে এসছো নাকি? বললে হ্যাঁ আমি দেখে এসছি। ও তাহলে ঠিক আছে। বলে আবার শুয়ে পাশ পেজে শুয়ে পড়লাম আর কি। এইরকম আর কি। পড়াশোনা নিয়ে আমার কোনোদিন টেনশন খুব একটা ছিল না, খুব একটা ভালো স্টুডেন্টও ছিলাম না, মিডিওকার পাস করে যেতাম, এই আর কি। পাস করে দাও, আবার পড়তাম, আবার পাস করতাম। ওই আসলে এখনকার আমাদের পড়াশোনাতে টেনশন ছিল না, এখনকার ছেলেমেয়ে যে পরিমাণ টেনশন, এই স্কুলে ভর্তি হতে হবে, ফর্ম তুলতে হবে। এরকম গার্জিয়ানরাও কিন্তু আমাদের এই ধরনের কোনো চাপ না, দেয় ভর্তি করে দিয়ে এলো, ব্যাস হয়ে গেল। এবার পড়লে পড়ো, না পড়লে না পড়ো। আমার তো ভর্তি করার ব্যাপার নেই, আমার ভর্তি হওয়ার ব্যাপারটা তো শুনলেই সবাই শুনলি কীরকম ব্যাপার আর কি। এবার বাধ্য এই একবার রেজাল্ট বা অ্যানুয়ালের রেজাল্টটা হলে এবার দেখাতে হতো, হ্যাঁ বা এত নম্বর পেয়েছিস, বা কী করে পেলি রে, এরকম একটা। আচ্ছা, এই যে দুই মানে কলেজ আমরা পাস করেছি, 3 দশক হয়ে গেল, এই 3 দশক মানে আজকে যেখানে আর রয়েছি, এখন তুই কী করছিস? এখন তো আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, সেখানে ম্যানুফ্যাকচারিং কেমিস্ট হিসেবে কাজ করছে আমি ওখানে। তো তুই যে কলেজ থেকে বেরোলি, কলেজ থেকে বেরিয়ে আজকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কেমিস্ট, এই জার্নিটা কীরকম, এটা যদি সংক্ষেপে বলিস, এটা কী করে ছিল? মানে তখন তো ভাবিস নি যে আমি কেমিস্ট হব, না কি করে এইখানে চাকরি পরীক্ষা দিয়েছিলাম, মানে প্রাইমারি লেভেলটা পার করে গিয়ে ফাইনাল লেভেলে গিয়ে আর হয়নি, গিয়ে খানিকটা ফ্রাস্ট্রেটেডও হয়ে গেছিলাম, গেছিলাম। তারপর একটা চাকরি পাই হায়দ্রাবাদে চলে যাই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, হায়দ্রাবাদে ওখানে বেশ কিছুদিন ছিলাম, গিয়ে ওখানেও খুব একটা ভালো লাগলো না, মন বসলো না, ছেড়ে চলে দিয়ে চলে এলাম। তারপর কলকাতায় রাজীব একটা কোম্পানিতে আমাকে, ওর তো প্রচুর চেনাশোনা, রাজীব বোধহয় শুধু মানে মমতা ব্যানার্জিকেও বোধহয় বলে, রাজীব চ্যাটার্জির নাম বললে বোধহয় মমতা ব্যানার্জিও চিনতে পারবে আর কি, এরকম ব্যাপার। রাজীব আমাকে একটা জায়গায় করে দিয়েছিল, সেখানেও বেশি দিন টিকতে পারি, চলে এলাম। টিকতে পারলি না কেন? মেন্টালিটি আমার মানে একটা জিনিস ছিল যে আমার উপর কেউ বসিং করবে, আমি এই জিনিসটাই সহ্য করতে হয়। ও, আপনি বসিং করবেন, আপনার উপর কেউ করবে না, আমি বসিং করবো না, আমি ঠিক আছে, তুমি কলিগ কোঅপারেট করতে রাজি আছি, আমি তোমার জন্য দরকার পড়লে আমি সারা রাত্রি জেগে করতে হবে, কিন্তু আমাকে হুকুম দেবে এইটা করতে হবে, করো এখনই করো, ওটা এখনই করো, ওটা তখনই এক্ষুনি দিতে হবে, করতে হবে, ওই জিনিসটা আমার মানে সহ্য হতো না। ওই জন্যই আমি মানে কোনো জায়গাতেই হয়তো আগে টিকতে পারিনি, করতে পারি। তারপরে ওই ওষুধ ফ্যাক্টরিতে যা আমার কাকার হন আর কি মালিক, যে বললো তুই কী করছিস এখন? আমি একদিন টিউশন পড়াচ্ছি। বলছে হ্যাঁ ঠিক আছে, টিউশন পড়াবি ওই এসে আমার কোম্পানিতে করবি, কোম্পানি জিএমপি হবে, হবে কোম্পানিতে হবে, বাস। কাকা এসে বলে গেল, ঘরে এসে বাড়ি এসে গিয়ে এবার চললাম। তো এই যে তুই একটা ওষুধ কোম্পানিতে কাজ করছিলিস, এমআরআই কাজ করছিলিস, তারপর একটা কোম্পানি করলি, তারপর এই যে করলি, তো এইখানে তুই খুব ফ্রিলি কাজ করছিস? হ্যাঁ, মানে ইউ আর দি মাস্টার হ্যাঁ। এখানে ফ্রিলি মানে আমাকে কাজ দিয়ে দিল আগের দিনকে, যে তোমাকে পরের দিনকে এই কাজটা করতে হবে, তুমি কখন করবে তোমার ব্যাপার, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। তা আমি সেই মতো গুছিয়ে আমার সময়টা ভাগ করে নিলাম, নিয়ে আমি এখন এটা করলাম, আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, তাকে আমি বলে দিলাম যে তুমি এটা করে রাখবে, এটা করে রাখবে, এটা করে রাখবে, তারপরে আমরা দুজনে মিলে এই জিনিসটা কমপ্লিট করব। এবার এখন কোনো চাপ কিচ্ছু নেই। কাকা কোনো মানে মালিক বা ম্যানেজার যে ছেলেটি আছে আর কি, যে ছেলেটিও যথেষ্ট কোঅপারেটিভ। তাকেও বলে যে আমি যদি বলি যে আমার একটা দরকার আছে, আমি আজকে আসতে পারবো না, কোনো অসুবিধা নেই, ও নিজে সেদিনকে কাজটা করে নিয়ে এবার যেদিন গেলাম সেদিন বললাম, সেদিনকের মতো কাজ করলাম। না আমি বলছি, তুই তো যখন কলেজ থেকে বেরোলি তখন তো ভাবিসনি কেমিস্ট হবে, তখন কীরকম একটা স্বপ্ন ছিল? মানে তখন তো আমাদের সবার মনেই খুব উদ্দীপ্ত স্বপ্ন, ঝকঝকের স্বপ্ন। হ্যাঁ, সরকারি চাকরি,
বাবা সরকারি চাকরি করে, মানে কোনো স্পেশাল কোনো এম ছিল না যে আমি এই উইংয়ে যাব, এই সার্ভিস করবো, সেরকম কিছু ছিল না, এমনি ঠিক আছে যেখানে চাকরি পেলেই হলো ব্যাস। বাবা ওরকম, বাবা ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতো, বাবার ইচ্ছা না ছেলে চাকরি করুক ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি। আচ্ছা, বাবার ইচ্ছে ছিল না ফ্যাক্টরিতে চাকরি করুক ছেলে ইচ্ছে, বাবার ইচ্ছে ছিল না। এবার আমি ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে আমি অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম দিচ্ছি, ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে ফর্ম বাতিল করে দিয়েছে নিজেই, যাতে আমি ওখানে চান্স না পাই। তখন অনেক সহজ ছিল, তখন যদি ওটা না, জীবন তো এত কঠিন ছিল না যাই হোক, অবশ্য। যেটা হয়ে গেছে ওটা নিয়ে আর এখন ভেবে লাভ নেই। খুব সাপোর্টিভ বাবা মা দুজনেই। মানে তোর শৈশবের মেন ভূমিকাকে তাহলে তোর বাবা? আমার সঙ্গে দেখাই হতো না তো, বাবা তো সকালবেলা 6:40 7:40 ডিউটি ছিল, বাবা 7টার সময় বেরিয়ে যেত, তখন আমি ঘুমাচ্ছি। আমার বাবা ফ্যাক্টরির থেকে এসে একটু জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়তো, এতটাই হয়তো পরিশ্রমের কাজ ছিল। তখন আমরা পড়াশুনো করছি রাত্রিবেলা খেয়ে উঠে তখন হয়তো বাবার সাথে দেখা হয়েছে। আর রবিবার দিন বাবা নিয়ে বসতো, সারা সপ্তাহে কী পড়া, সেই দিনটা ছিল আতঙ্কের দিন। দুনিয়া যত গাল, ছাগল গরু ভেড়া ঘোড়া গাধা, তিন মাসটা বলেনি কোনোদিন, কী করিস সারা সপ্তাহ। মার খেতিস কার কাছে বেশি? মার কাছে। বাবা গায়ে হাত দিত না কোনোদিন। মা মারতো? মা কালাদে এই কালাদে। কোনো বিশেষ ঘটনা মানে রিমার্কেবল মার খেয়েছিলি? রিমার্কেবল মার সেরকম জেঠু যা ছিল না, জেঠু পিসি এরা সব ছিল, সব জেঠিমা এরা, রিমার্কেবল মার ওরকমভাবে কোনো দিন খাইনি। আমার মনে পড়ে না এরকম অত কেউ। তারপরে আমার আরেক জেঠু ছিল, সেই সিএসসিতে কাজ করতেন, সেই জেঠু ব্যাচেলার ছিলেন, উনি একজন ট্রেকার, অ্যাভিড ট্রেকার ছিলেন, মানে বছরে 2-3টে করে ট্রেক করতো, সোলো ট্রেকও করতেন। ওনার দেখা দেখি আমিও একটা ট্রেক করেছিলাম, তারপর আর হয়ে ওঠেনি। তাও জেঠুকে জেঠু এসে শুনলো তো একদম তুলকালাম করে দিত, গায়ে হাত দিয়েছে। একদিন বোধহয় বাবা এরকম যেটা বলেছিল বা চাটিফাটি মেরেছিল, দাদুকে, ঠাকুরদাদা, দাদু আমার ঠাকুরদা, বাবাকে ডেকে বললো যে তুমি তো সরকারি চাকরি করো। বাবা বললো হ্যাঁ। বললো তোমার কোয়ার্টার তোমরা পাও না। কেউই বুঝতে পারছে না দাদু তো কথা এরকম কোন দিক থেকে অ্যাটাকটা আসবে আর কি। বাবা বলছে হ্যাঁ অ্যাপ্লাই করলে পরে পাবো, ফ্যামিলি আছে এখন নিশ্চয়ই পাবো। বলে তাহলে একটা কোয়ার্টারের অ্যাপ্লাই করে দেওয়া ছিল। বাবা বললো কেন হঠাৎ কোয়ার্টারে? এইখান থেকে বাড়ি সামনে অফিসে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি করে দিল। বললো না, আমার বাড়িতে থাকে, আমার নাতিকে মারবা, এটা তো হতে পারে না। এটা বিরাট বড় সাপোর্ট। দাদু যে আমার নাতিকে মারে না, এটা হতে পারে না। আমার বাড়িতে থাকবো, আমার নাতিকেই মারবা, তা তো হতে পারে না। বাংলাদেশের লোক এরকমভাবেই কথা বলতো আর কি, আমার বাড়িতে থাকে, আমার নাতির গায়ে হাত তুলবা, এ তো হতে পারে না। তুমি গঠিত অপরাধ। তুমি কোয়ার্টার দেখে না, তারপর তোমার ছেলেকে তুমি যা ইচ্ছা করো, আমার সামনে মারা যাবে না। এরকম প্রচুর সাপোর্ট পেয়েছি ছোটোবেলা, দাদু, জেঠু, জেঠিমা, কাকা। এমনি তোর তো মানে বিরাট বড় পরিবার ছিল, গ্রামের দিকে বাড়ি ছিল, এমনি খেলাধুলা, চুরি চামারি সব রকম ফল গাছই আমাদের বাড়িতে ছিল। কার বাড়িতে কি চুরি করে, মানে কারোর বাড়ি থেকে চুরি করার কোনো ব্যাপার ছিল? চুরি করার ব্যাপার ছিল, তাও হতো। এই বাড়িতে কুল গাছ ছিল না ছোটোবেলা, এই বাড়িতে কুল কোথায় দিয়ে দেখলে বড় পিসির সামনে বিয়ে হয়েছিল, বড় পিসির বাড়িতে কুল গাছ, বড় পিসির বাড়িতে গেলে পরে বড় দাদারা ছিল, দাদারা সে গাছ ঝাঁকিয়ে দিত, টপটা করে কুল করতো, কুল নিয়ে চলে আসতো। কোনো কিছু চুরি করে করতে হয় ছোটোবেলাতে। এত আর পাড়াটাই হচ্ছে সব আমাদের গোষ্ঠী আর কি, গোটা পাড়াটার নামই বৈদ্য পাড়া আর কি। সুতরাং কারোর বাড়ির থেকে কিছু নিলে কার বাড়িতে কে কোন বাচ্চা রয়েছে, কার বাচ্চা কারোর কোনো নিশ্চয়ই কারোর বাড়িতে আছে। সেই দুপুরবেলা চান করে দিল সেই কাকিমাই, যে কাকিমার বাড়িতে, কাকার বাড়িতে দুপুরবেলা খেলছি সকালবেলা, সেই কাকিমাই ধরে চান করিয়ে দিল, দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপর বাড়ি পাঠিয়ে দিল। এরকম কার বাড়িতে কোন বাচ্চা কে স্নান করালো কেউ জানে, কেউ আছে, কারোর একটা বাড়িতে আছে। যানবাহনও ছিল না, এই জিনিসটা এখন পাওয়া যায় না সত্যি কথা। কি কার বাড়িতে রয়েছে নিয়ে খুব একটা কেউ মাথা ব্যথা ছিল না, যা আছে নিশ্চয়ই কারোর বাড়িতে আছে, আর যার বাড়িতে আছে সে নিজের সন্তানের মতো করেই রাখবে, এরকম ইয়ে করবে।
এই বিশ্বাসযোগ্যতাগুলো আজকাল হারিয়ে যাচ্ছে সত্যি কথা। এটা একটা বিশাল বড় একটা পারিবারিক যে বোধ, পাড়া কালচার, এই যে কার বাড়িতে আছে, যে বাড়িতে আছে ঠিক চলে আসবে বাড়িতে। এখন কিন্তু সব চিন্তায় পড়ে যাই আমরা। চিন্তা করো। আমরা এসে আমরা সব মানে আমাদের বাড়িতে আমরা 2 ভাই, আমি, আমার জ্যাঠতুতো ভাই, আমার বোন, পাশের বাড়ির 2 ভাই, তারপরে পাশের বাড়ির আরেক ভাই, এই মোটামুটি 5, 6, 7 জন নিয়ে সবসময় আমরা এরকম স্কুলের সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণই খেলা। সকাল 9টার সময় পুকুরে ঝাঁপ দিয়ে নামা হলো, 10টা 10:15 বাজে দেখি মা কাকিমারা সব লাঠি নিয়ে আসছে, ওট স্কুল যেতে হবে না, ততক্ষণে হাত পায়ের চামড়া কুচকে গেছে, পুকুরে জল ঘোলা হয়ে গেছে, ওর মধ্যেই চুবিয়ে যাচ্ছে। এরকম ব্যাপার ছিল। সেই দিনগুলো আমি খুব অনুভব করি। হ্যাঁ, এখন পুকুরটা সামনে কিন্তু পুকুরে চান করতে হয় না, পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে, আগে ওই পুকুরেই চান করেছি না কোনো দিন গায়ে কোনো হয়েছে, চুলকনি হয়েছে না, কোনো স্কিনের প্রবলেম হয়েছে, কী হয়েছে কিছুই জানি, ওর মধ্যেই ঝাঁপিয়েছি কাদা জলে করে। বাড়ি এসে আবার তখনও আমাদের দিকে আসেনি, পাইপ লাইনের জল আসেনি, টিউবওয়েল থেকে পাম্প করে জল তুলে আবার এক বালতি জল ঢেলে তারপর। তোর ডাকনাম কি ছিল? আমার একটাই, শিবু। শিবু? বাবার নাম তন্ময়, ডাকনাম শিবু। ভালো নামটা ছেলের নামটা হয়েছিল চৈত্র, আমি চৈত্র মাসে জন্ম, কিন্তু হয়নি আর কি। তাহলে আর এমনি তুই মানে শখ বলতে কি তো মানে ঘোরাঘুরি আছে তোর শখ? হ্যাঁ, ঘোরার তো শখটা ছিল আমাদের, মানে ওই কালীবাড়িতে যে বন্ধু গ্রুপটা আমাদের সীতারামের, যে আমরা প্রচুর জায়গায় একসাথে ঘুরেছি করেছি। ছোটোবেলায় বাবা যখন এলটিসি বা এলটি করতো, বাবার সাথেও ঘুরেছি প্রচুর জায়গায়, নর্থ ইন্ডিয়া আছে। পাহাড় না জঙ্গল? জঙ্গল চলে, সমুদ্র, সমুদ্র সমুদ্র খুব ভালো লাগে। হ্যাঁ, ওই সমুদ্রের ধারে গেলে পরে মনে হয় যে সকাল 6টায় উঠে নেমে পড়ি বা 5টায় উঠে নেমে পড়ি, আর দুপুরবেলা আবার আসবো, খাবো, আবার নেমে পড়বো যতক্ষণ না সন্ধ্যা হয় আর কি, এরকম। সেই সময় আর পাওয়া যাবে না, সেই সময় পাওয়া যাবে না। তো এই যে তুই হায়দ্রাবাদে গেলি এলি, তারপর এখন কেমিস্ট হলি, মানে তুই মনে করিস যে এটা তো প্রাপ্য ছিল, এইটুকুই তো প্রাপ্য, এর বেশি তো পাওয়ার কথা ছিল না? বেশি আর পাওয়ার নেই, আমার চাহিদা খুব কম, প্রথম কথা। না, চাহিদা কম ওদের, সেটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু অনেকে আক্ষেপ থাকে না, মানে আক্ষেপ নেই, আমরা এটা আমার কোনো রিগ্রেট নেই যে আমি এটা হতে পারিনি, ওটা হতে পারিনি, কোনো রিগ্রেট নেই, হতে পারিনি, আমার ক্যালিবার ছিল না, ক্যাপাসিটি ছিল না, হতে পারি, ব্যাস। আমার এসব কোনো রিগ্রেট নেই। তো এই ব্যস্ততার মধ্যে এই কী বলে এই ম্যাডামের সাথে কোথায় দেখা? ম্যাডামের সাথে তো আমার দেখা তো হয়নি, আগে ম্যাডামকে দেখেছে আমার বাড়ির লোক আর কি। আচ্ছা, প্রথম একটা ছবি দেখালাম আমি, যে দেখ এরকম, প্রথম কথা আমি ঠিক করেছিলাম বিয়েই করবো না, মোটামুটি ওই ঘুরে বেরিয়ে কাটাবো। এটা অবশ্য সবাই বলে। টিউশন পড়িয়ে যা রোজগার হবে, বাবা সরকারি চাকরি করে, রিটায়ার করলে পেনশন পাবে, আমার টাকা বাবার কোনো দরকার নেই, ওই যা টাকা পয়সার জন্য বছরে 1-2বার করে ঘুরতে যাবো, এ করবো, কিন্তু যাই হোক, ভাই বিয়ে করে ফেললো তার আগেই, আমার আগেই, ব্যাস শুরু হয়ে গেলো চাপ। যাত্রী তো ভাই বিয়ে করে ফেললো, তো বিয়ে করো এমন হলো, আমি বিয়ে না করলে বোধহয় পৃথিবী আর ঘুরবে না, থেমে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। এটা ভালো বলে, আমি বিয়ে না করলে পৃথিবী আর ঘুরবে না, এরকমই ব্যাপার হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, বিয়ে করতে রাজি আছে, একটা শর্ত, পাত্রী আমি দেখতে পারবো না, ঠিকঠাক করে ডেট বলবে, ব্লাইন্ড, আমি যাবো রেডিমেড যাবো, ব্লাইন্ড রামি খেলার মতো আর কি, সেই আনসিন প্যাক, যাবো, বিয়ে করবো, চলে আসবো। তাই হোক, একটা ছবি দেখালো, রোগা টিংটিংয়ের মেয়ে, এই কি রে, এই তো ফু দিলে উড়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, তাকেই খুব পছন্দ হলো, বাড়ির লোকজন সব, জেঠু গেল, মা গেল, বাবা গেল, এটে গেলো। এবার আমার বোন এসে একদিনকে বললো যে না, তুই একটু দেখতে যাবি, তা এ করবি না, আমি দেখি কী করবো, সারা জীবন দেখতে হবে, এরপর তো ওর লাইফই তো ওই থোবড়াই দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, ঠিক, বলছে না, কঠোর সত্য, তাও যেতে হবে। যাই হোক, একটু বোনের সাথে গেলাম, দেখলাম সেই লজ্জাবতী, মাথায় তোলে না, ইয়ে করে, ঠিক আছে, দেখাও যা, না দেখাও তাই একই। যাই হোক, হয়ে গেল, বিয়ে হয়ে গেল। মানে অন্য কোনো অবকাশ হলো না? না, অ্যাকচুয়ালি আমরা
বা তার আগে এই ম্যাডামের সাথে দেখার আগে কাউকে পছন্দ হয়নি? পছন্দের সময় ছিল না আমাদের মেন যেটা ছিল আমাদের কালীবাড়িতে আমাদের যে গ্রুপটা আছে, জয়ন্ত, রাজীব, আমাদের প্রত্যেকের অ্যারেঞ্জড ম্যারেজ। সব প্রেম করার সময় পাসনি? কেউ, প্রত্যেকে আমরা এত আড্ডা, খেলা, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া এইসব জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, কেউই বোধহয় আমরা প্রেম করার ব্যাপারটা ভাবিনি, ভাবারই সময় পাইনি। প্রত্যেকটি অ্যারেঞ্জ ম্যারেজ। জিজ্ঞেস করে দেখবি, ওদের জয়ন্তকে জিজ্ঞেস করে দেখবি অ্যারেঞ্জ ম্যারেজ, রাজীবের জিজ্ঞেস করে দেখবি অ্যারেঞ্জ ম্যারেজ, প্রত্যেকের অ্যারেঞ্জ ম্যারেজ। মানে প্রেম করার মতো ফালতু সময়টা ছিল না, মানে খুব ব্যস্ত ছিল। এমনও দিন গেছে যে সকালবেলা কলেজ যাবো বলে বেরিয়েছি, ট্রেনের গন্ডগোল, আর বাড়ি আর আসেনি, ওখান থেকে কালীবাড়িতে আড্ডা শুরু হলো। এ হলো দুপুরবেলা ওই যার কাছে যা পয়সা ছিল ওই ভাগযোগ করে কিছু খাবার টাবার কিনে খাওয়া হলো, আবার আড্ডা রাত্রিবেলা স্যারের কাছ থেকে পড়ে, স্যারের কাছে যাইও নি পড়তে আর কিছু, পুরো আড্ডা দিয়ে বাড়ি এলাম। এরকম আড্ডা, খেলা, সিনেমা দেখা, গান শোনা, এরকম। তো এখন এই যে স্যাচুরেটেড যে লাইফ, হ্যাঁ, পরিবার, বউ, সংসার, ঘর, ছাদ, বিছানা, পর্দা, এই সবের মধ্যে হঠাৎ যখন একাকী সময় মনে হয় কখন? একলা সময় হঠাৎ করে নিজেকে একলা মনে হয় কখন? না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এখনও 12 জন লোক আর কি, একলা সেরকম না। আমি যেমন যদি এই ছোটো ভাই বোন আর কি, সেটা ক্লাস 2-এ পড়ে আর কি, তুমি কী করছো? শুয়ে রয়েছে, তাহলে আমি তোমার কাছে এসে একটু শুয়ে গেলাম, সাথে গল্প করি আর কি, চলে গেল আর কি। একলা এরকমভাবে কিছু করার সময় হয় না। তারপর আমার মানে বই পড়তে আমি খুব ভালোবাসি। আমি সেটাই বলি, মানে একলা সময় কাটাস কি বই পড়ে? আগে বই ফই কিনতাম, বই মেলায় যেতাম, এখন আর সেটাও যাওয়াও হয় না, এও হয় না। ওই এমন কাজ আর কি, ছুটির ব্যাপার নেই। ছুটি তুমি যদি নেও তবে ছুটি আর কি। তো ওই মোবাইলে ডাউনলোড করি বিনা পয়সার বই, সেই মানে বাংলা, ইংরেজি, যে কোনো বাংলাদেশের লেখক, বিদেশের লেখক, স্বদেশের লেখক। কিন্তু এরকম চান্স দেওয়া হয় যে একটা নিজের মতো একটা দিন কাটানো, ঠিক কী ধরনের হলে একটা আইডিয়াল দিন তোর কাছে মনে হয় যে একবার আইডিয়াল, সে খাওয়া, পড়া, শোয়া সব কিছু নিয়ে হোক, মানে কীভাবে হবে সেটা বড় কথা, কিন্তু তুই একটা তোর মনের মতো একটা আইডিয়াল ডে, একটা আদর্শ দিন কীরকম হওয়া উচিত? আদর্শ দিন হওয়া উচিত তো সেই কপি বুক স্টাইলে, ভোরবেলা ঘুম থেকে উঠে না, ওরকম না, এটা মানে তোর মনে একবার বিলাসিতা সহ। আমার মনের বিলাসিতা মোটামুটি 9:30 10টার সময় ঘুম থেকে উঠবো। আচ্ছা, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে সকালের যা প্রাতঃকৃত্য করে একটু জল খাবার খেয়ে চান করে ভেজা চুলে আরেকবার ঘুমিয়ে নিলাম। আচ্ছা, 1-1:30 অবধি ঘুমিয়ে নিলাম। এটা নোট করে, ভেজা চুলে আরেকবার ঘুমিয়ে নিলাম। হ্যাঁ, এবার আবার দুপুরবেলা একটু খেলাম, যা থাকলো খাওয়া নিয়ে আমার অত ফ্যাসিনেশন নেই, যা হয় একটা খাবার খেলাম, খেয়ে দিয়ে আবার এক সেট ঘুমিয়ে নিলাম 6টা 6:30 অবধি নিয়ে, তারপর একটু চা খেয়ে এইবার একটু মোটামুটি তাহলে সন্ধ্যের মধ্যে 3 সেট ঘুম হয়। হ্যাঁ, 3 সেট ঘুমলাম, চাটা খেয়ে নিয়ে এবার আড্ডা বসলাম, একটু আড্ডা মারলাম। যদি আড্ডা স্কোপ না থাকলে একটু বই পড়লাম, করলাম, আবার রাত্রি 10:30টার সময় খেয়ে দিয়ে 11টার সময়। আগে অনেক রাত্রি পর্যন্ত মোবাইল ঘাটতাম, এখন বন্ধ করে দিয়েছি, এখন ঘুমিয়ে পড়ি 11টা 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো হ্যাঁ, মোবাইল খোলা থাকে, ইমার্জেন্সি দরকার পড়লে যে কেউ কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, এই যে এই 3 দশক, 3টে কলেজ পাশ করে আমার 3টে দশক, 3টে দশক ধরে আমরা সবাই যে যার নিজের জীবনযুদ্ধে নিজের মতো করে তৈরি করে নিচ্ছি, একটা ডাঙা খুঁজে পেতে সেখানে দাঁড়িয়ে গেছি, নিজের একটা কর্নার। হ্যাঁ, এবার এতদিন বাদে এই যে এতগুলো ছেলে মেয়ে, কিছু ছেলে মেয়েকে মনে পড়ছে, কিছু ছেলে মেয়ে মনে পড়ছে না, কিন্তু সবারই একটাই পাসওয়ার্ড, একটি আরবিসি। এই এতগুলো ছেলে মেয়ে ঢুকে পড়লো জীবনে, হয়তো কাউকে মানে এই যে বন্ধু বান্ধব এত বড় একটা বৃত্ত তৈরি হঠাৎ করে, এইটা তোর কাছে কিরম লাগে, মানে কিরম ফিল করে? এই ফিলিংটা বললে বোঝানো যাবে না। হঠাৎ একদিন একটা ফোন এলো, হ্যালো তন্ময়, হ্যাঁ আমি পূর্ণেন্দু নারায়ণ বিবেকানন্দ রায়। পূর্ণেন্দু নারায়ণ বিবেকানন্দ রায় এক পিসি ছিল, এত বড় নাম, কলেজে কারোর ছিল না, এরকম এই নৈহাটিতে ওখানে গিয়ে যখন গোটা ব্যাপারটা শুনলাম, তখন এত ভালো লেগেছিল যে এতদিন পরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, কারোর মুখ মনে আছে, কারোর মনে নেই, কেউ খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু তাকে বেমালুম ভুলে গেছি, তার সঙ্গে দেখা হওয়া,
মানে এইটার এক্সপিরিয়েন্স এটা ভাষায় আমার কাছে অত ভাষা নেই, কারণ আমি একমাত্র বোধহয় বাঙালি ছেলে যে জীবনে কোনোদিন কবিতা লেখেনি আর কি, আমি ভাষা খুঁজে পাই না। সবাই কবিতা টবিতা লেখে, 2-1 লাইন ডায়েরির পাতায় হোক, খাতার পাতায় হোক, আমি লিখতে পারিনি। আর তুই তো প্রেমপত্র লিখতিস না? পত্র লেখন প্রেমটাই হলো না পত্র। ওই স্কুলে আসতো পত্র লিখন, ওইগুলো কিছু লিখতে পারতাম। আর এমনি যদি কাউকে চিঠি লিখতে হতো, এই পোস্ট কার্ডের পিছনে একটা হাফ জায়গা ছিল, তার হাফ ওইটুকু, বেশি না। এটা মনে হয় না যে এতগুলো ছেলে মেয়ে এসে কোনো সময় মনে হয় না অশান্তিমূলক মনে হয় না? একদম মনে হয় যে মানে যত বন্ধু বাড়ে তত ভালো, মনের প্রসারতাটা বাড়ে। হ্যাঁ, একটা তো ঠিক যে যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের পৃথিবীটা ছোট হচ্ছে, আমাদের নাম ধরে ডাকার লোকসংখ্যা কিন্তু কমছে। তার মধ্যে যদি কিছু বন্ধু বান্ধব থাকে একটা নির্দ্বিধায়, হ্যাঁ এই বয়সে তুই তো গাড়ি করে ডাকা, তো শুনতে তো খুবই ভালো লাগে, কানে মধু পড়ছে মনে হচ্ছে। তার মধ্যে আবার এই সহৃদয় কাজটা তোর কীরকম মনে হয়? সহৃদয় কাজটা ভালো, আমি যেতে পারি না, আমার ওই ঠ্যাং ফ্যাং ভেঙে আমি যেতে পারি না, এতক্ষণ বসে থাকা। তোর মধ্যে কোনো নতুন চিন্তা বা নতুন প্রস্তাবনা সহৃদয় সম্পর্কে আরো ভালো কিছু করার জন্য তোর মধ্যে কোনো প্রস্তাবনা? এখনো পর্যন্ত আমি সেরকম কিছু খুঁজে বার করতে পারিনি। যা চলছে আমার মনে হচ্ছে এটার থেকেও বেটার হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু আমার মাথায় তো আর খেলছে না কিছু। এটা যা সুন্দরভাবে হচ্ছে, জিনিসটা কত সুন্দরভাবে হচ্ছে, এই চিন্তাই করতে পারিনি। এর মধ্যে একটা সহৃদয় যেতে পেরেছিলাম, তার পরের বছরই ঠ্যাং ভাঙলো, ব্যাস। আবার যাবি, আমাদের চলতে তো থাকবে এরকম। হ্যাঁ, এখন মুশকিল লাগে, এখন বেশিক্ষণ বসে থাকতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। এই একটু দূরে কোথাও গেলে পরেই আমার উসকুস উসকুস করতে হয়, হাত পা বারবার নাড়াতে হয়, এটা কেউ আনরেস্ট ভাব মতো চলে আসে। যদি এরকম তো সুযোগ দেওয়া হয়, মানে কোনো একটা দিন যদি ফিরে পেতে চাস, যদি আমরা কেউই পাবো না, যদি ফিরে পেতে চাস, এরকম যদি ভূতের রাজা দিল বর দেয়, তাহলে জীবনে তুই কোন দিনটা ফেরত পেতে চাই? ফার্স্ট ডে অ্যাট দ্য স্কুল। ফার্স্ট ডে অ্যাট স্কুল? স্কুল জিনিসটা কি, সেখানে কীরকম ব্যাপার, প্রথম দিনের অভিজ্ঞতা। ফার্স্ট ডে অভিজ্ঞতা কি মনে আছে? ক্লাস 5-এ যখন ঢুকেছিলি? ক্লাস 5, ক্লাস 1-এ অনেক কিছু মনে আছে। স্কুলে ভর্তি হবো, মামা বাড়ির থেকে দাদু একটা অ্যালুমিনিয়ামের সুটকেস পাঠিয়ে দিল। হ্যাঁ, তখন আমাদের সবার সুটকেস ছিল, অ্যালুমিনিয়ামের সুটকেস, সে ছিটকিয়ে দেওয়া। ছিটকিয়ে দেওয়া, সেই নিয়ে পিসি নিয়ে গেল স্কুলে, বেঞ্চে বসলাম, তারপর বই দিয়ে গেল, স্যাররা কত কিছু বললো, এ করলো। টিফিন, তখন তো বলছে কখন টিফিনটা খাবো, কখন টিফিন, তখন টিফিন হয় কি, ওই আমাদের টিফিনটা এত ছিল না, রুটি তরকারি বা কোনোদিন চিড়ে ভাজা এই সমস্ত, এই তাই লোকের। ওই প্রথম দিন স্কুল, প্রথম দিন গিয়ে কিছু ছেলের সাথে আলাপ হওয়া, ইয়ে করা, কিছু ছেলের সাথে ঝগড়া হওয়া, কারোর সাথে কেউ ভ্যাঁ করে কেঁদে দিল, কারোর মা যেতে গিয়ে। ছোটবেলায় মারপিট করতিস খুব? আমি সেরকমই শান্ত ছিল, আমার আমি কোনো কালেই খুব একটা করি। আচ্ছা, ওই কেউ ভ্যাঁ করে কেঁদে দিল, কেউ কারোর মা যেতে পারছে না, যেই চোখের আড়াল হচ্ছে ভ্যাঁ মা করে কেঁদেছে, সে তার মা গজগজ করতে করতে ওখানেই দাঁড়িয়ে পড়ছে। ওই রকম স্মৃতি যদি আরেকবার ফিরে পেতাম আমার খুব ভালো লাগতো। তোর কি মনে হয় আমাদের, মানে এই যে তখন আমরা পড়াশোনা করেছি, আজকে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এই দুটো ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য কী মনে হয়? আমরা তো এখন ছেলে মেয়েদের বলছি যে মানে তোমাকে সবার থেকে বেশি পেতে হবে, তা তো হয় না, সব থেকে একজনই পাবে, সেটা একটা আনহেলদি কম্পিটিশন ঢুকে গেছে। পড়াশুনোর যে মজাটা, পড়াশুনোকে যে ভালোবাসাটা, সেই জিনিসটা কিন্তু আমরা কোনো সময় এনকারেজ করছি না। তাদের মধ্যে একটা জিনিস যে প্রাণপণে মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো, ডেলিভার করো, ব্যাস। পড়ো আর পরীক্ষা দাও, এর বাইরে কিছু নেই। তার মধ্যে থেকে পড়াটাকে যে ভালোবাসা, পড়াশুনোটা যে শুধুমাত্র একটা নলেজ, বুকিশ নলেজ নয়, এটা যে মানুষের জীবনে চলার জন্য যে পড়াশুনো খুব জরুরি, কোনটা গুড কোনটা ব্যাড সেটা শেখার জন্য পড়াশুনো জরুরি। নিজে আমি কোনখান থেকে, মানে আমাকে বুঝতে হবে যে কোনখান থেকে আমি চলে আসবো, কোনখানে থাকবো,
সেটার জন্য পড়াশুনো করতে হবে, সেই ব্যাপারগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি না। আমরা খালি বলি ওই ছেলেটা বা ওই মেয়েটা দেখ 30-এ 29 পেয়েছে, তুই কত পেয়েছিস? 30-এ 27 পেয়েছিস। নম্বর লোকের কাছে মুখ দেখাবো কী করে? আমি হয়তো 30-এ কোনোদিন 14-র বেশি পাই না। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু আমাদের সময় কিন্তু অত ব্যাপার ছিল। আমি কোনদিন 14 হয়তো দেখা গেল যে আমি 30-এর পরীক্ষা কোনদিন 14-র বেশি পাইনি, খুব বেশি হলে 15, সারাক্ষণ খেলা, যতটুকু সময় পেতাম ওটুকু পড়া। 15-16 তাই নিয়ে কোনোদিন কোনো ঝুটো ঝামেলা হয়নি, কিছুই হয়নি। ওই একটু একটু বকাবকি খেলেছি একটু, ব্যাস। ঠিক আছে। তারপর আর যে কিছু। এমনি স্কুলে মার খেয়েছিস মাস্টারদের? স্কুলে কেলানি খাওয়া মানে বাড়িতে এসে আবার মানে কিরকম মার খেয়েছি, মানে ক্লাস থেকে মারতে বের করে দিয়েছি এরকম ব্যাপার? হ্যাঁ। সেটা কোন ক্লাসে? ও অনেক ক্লাস হয়েছে, 5, 6, 7, 8 অনেক ক্লাসই হয়েছে। মানে কি মনে পড়ে কি ধরনের মার খেতে? কি ধরনের মার কি? ওই ক্লাসে কেউ একজন সিটি বাজালো, কে বাজিয়েছে? কেউ তো বলবে না কে বাজিয়েছে। এবার ক্লাস শুদ্ধ মার খেলো, এরকম মার আর কি। বোর্ডে স্যারকে কোনো একজন স্যার, নতুন স্যার এসেই প্রথম দিন খুব ডালা নিয়ে আমি তোদের অঙ্কটা করে দিচ্ছে, বেছে বেছে একটা কঠিন অঙ্ক দেওয়া আছে, ওই স্যার আর কি ওই অঙ্কেরই টিচার নন উনি। যথারীতি অঙ্কটা আটকে গেছে, সবাই মিলে হো 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 এক সেটকে, আর পিঠের ওপর এমন এমন বেদ দিয়ে মারলো পিঠের ওপর, সে পৈতের মতো আড়াআড়ি দাগ বাড়িয়েছে, জামা খুললে পরে। এখন এখন খুব মনে হয় না যদি আরেকবার এরকম মার খেতে পারতাম। তখন স্যাররা মারতো, ওটা কিন্তু ভালোবাসা ছিল, খোঁজ নিত। ইনভলভমেন্টটা স্যারদের এত বেশি, কোনো স্যারই হয়তো তখন আমাদের স্কুলে পিএইচডি বা মাস্টার ডিগ্রি করা এরকম হয়তো, এমনি হেড স্যার বা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিলেন, আর কেউই হয়তো পিএইচডি মাস্টার ডিগ্রি কেউই করা ছিল না। কিন্তু তারা জাস্ট যেভাবে আমাদের শিখিয়েছেন, শিক্ষার ব্যবস্থাটা আমার পাল্টে গেছে। তারা না থাকলে বোধহয় ওইটুকু শিখতে পারতাম না। মানে শিক্ষা ব্যবস্থা বলবো না, শিক্ষণ শৈলী বলবো। হ্যাঁ, ওইটাই মানে মারতেন ওনারা, ওনাদের নিজেদের অধিকার আছে, ওনারা ভালোবাসতেন বলেই ওনারা আমাদেরকে মারতে পারতেন। ঠিক। যেসব স্যার কাউকে ভালোবাসতেন না, তারা কোনোদিনই কারোর গায়ে হাত তোলেন না। যেসব স্যার খুবই ভালোবাসতেন, সেসব স্যাররাই মারধর করতেন। এছাড়া আর প্রথম সিগারেট খাওয়া কোন ক্লাসে? মা বাড়িতে দাদু বিড়ি খেত, ওই 7-8 পড়ি, তখনই দাদু বিড়ি খেয়ে ফেলে দিয়েছে, ওটা তুলে নিয়ে। আর স্কুল পালিয়ে সিনেমা? ওটা তো 11-12 মোটামুটি। ওটা তাহলে খুব কচি বয়সে। হ্যাঁ, রূপশ্রী ভাটপাড়া, বাবা বাঁধা সিনেমা হয়েছিল। শুক্রবার ফার্স্ট ডে ফার্স্ট নুন শো। যদি জানতে চাও জীবনে তোর সবচেয়ে সুখের মুহূর্তে কি বলবি? আমার মেয়ের জন্য। বাহ, আমি খুবই একটা মেয়ে সন্তান আমি খুব পছন্দ করি। ওই মেয়ে চেয়েও মানে মনে মনে ভেবেওছিলাম যে আমার যেন একটা মেয়ে হয়। ও সত্যি সত্যি আমার যখন মেয়ে হলো, তখন ওই টাইমটা আমার যে আনন্দ হয়েছিল, ওই আনন্দটা আর জীবনে। তোর কাছে কি মনে হয়, মানে এই যে যেভাবে আছিস, দিস ইজ সাকসেস অফ লাইফ? তোর কাছে সফলতার তোর পরিভাষাটা কি তোর কাছে? সফলতা আমি তো এখন বুঝতে পারবো না, সফলতা আরও কিছুদিন বাদে গিয়ে বুঝতে পারবো যে আমি আমার নেক্সট জেনারেশনকে কী দিতে পেরেছি। আমার নেক্সট জেনারেশনকে যদি আমি ঠিক মতো করে দিতে পারি, একটা জায়গায় দাঁড় করে দিতে পারি, বা তাকে একটা ওয়ে আউট দেখাতে পারি যেটা তাকে ঠিক মতো স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, তখন বুঝবো যে হ্যাঁ আমি সাকসেস। এটা খুব দারুণ কথা বল। এটা আমি এখনো যে পরের প্রজন্মে কি দিতে পারছি সেটাই হচ্ছে আসল সফলতা। নিজে কি ভোগ করলাম সেটা বড় কথা। আমি অনেক কিছুই ভোগ করিনি, অনেক কিছুই করেছি যেটা অনেকে করেনি, কিন্তু সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা কেন। কিন্তু আমি আমার নেক্সট জেনারেশনকে কী দিয়ে যেতে পারছি, তাদের একটা ওয়ে আউট, তাদেরকে স্বাধীনভাবে বাঁচার রাস্তা দেখাতে পারছি কিনা, তাকে যেদিন দেখাতে পারবো তাদেরকে স্বাধীনভাবে বাঁচার রাস্তা, তাদেরকে ইয়ে পারবো, সেদিনকে বুঝবো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি, সেটা আমার জীবনের একটা সাকসেস। এই হচ্ছে আমাদের শিবু উর্ফ তন্ময় রায়। জানতে চাইলাম কিছু কথা জানতে পারলাম। বেশিরভাগই তত্ত্ব কথা হয়ে গেল না রে? না, তত্ত্ব কথা না, আসলে মর্মিতালির উদ্দেশ্য এইটা যে 3টে দশকে আমরা একটা ছেলে থেকে কী করে একটা পুরুষ হয়েছি, বা একটা সন্তান থেকে কী করে একটা বাবা হয়েছি, তার মধ্যে আমাদের মানসিকতা, আমাদের দর্শন কতটুকু পাল্টেছে,
এখন মানুষটা কীভাবে বেঁচে আছে সেটা একটু জানার চেষ্টা। আজকে এই বন্ধু রইল, আবার অন্য দিন অন্য কারোর সাথে দেখা হবে মন ভিতরে। টিল দেন, বাই।